হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটা মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা এইভাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন বিষয়ের উপরে তোমাদের কাছে মডেল প্রশ্নপত্র আনতে চলেছি। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। যারা আমাদের চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পূর্ণমান 25 এবং সময় হচ্ছে 50 মিনিট। নম্বর বিভাজন কোন কোন অধ্যায় রয়েছে দেখে নাও। ভৌত পরিবেশ, তাপ, মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, প্রাকৃতিক ঘটনার বিশ্লেষণ, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। কত করে মার্কস থাকবে, এমসিকিউ করা থাকবে, এসএকিউ করা থাকবে, লং প্রশ্ন থাকবে কিনা, কিংবা কত মার্কের 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন কটা করে থাকবে, সমস্ত ডিটেলসটা রয়েছে এই টেবিলের ভেতরে। চলো আমরা এবার মূল প্রশ্নপত্রে পৌঁছে গেছি। তোমাদের দেখো লেখা রয়েছে এখানে সেট নাম্বার 1 পূর্ণ বাক্যে। প্রথম যে প্রশ্নটি রয়েছে পূর্ণ বাক্যে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে রয়েছে 6টি প্রশ্ন, 1 2 3 4 5 6 6টি প্রশ্ন। তারপরে দেখো 2 এর দাগ রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5টি রয়েছে, 5টি তোমাদের করতে হবে। 1 মার্কের প্রশ্ন, একদম সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। 3 এর দাগে রয়েছে 1টি বা 2টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, এখানে একটা প্রশ্ন, এটা 2 মার্কের রয়েছে। আর 3 বা 4টি বাক্যে উত্তর দিতে হবে, সেখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 3। আচ্ছা, এই সব মিলিয়ে রয়েছে 25 মার্কস। এখন আমরা এই যে প্রশ্নপত্রটি রয়েছে এর উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করি। চল দেখে নিই এই প্রশ্নগুলোর উত্তর কি হবে এবং তোমরা পরীক্ষাতে যদি প্রশ্নগুলো আসে তাহলে তোমরা কিভাবে সেগুলোকে লিখবে। পূর্ণ বাক্যে সঠিক উত্তর নির্বাচন করো। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে, তরল পদার্থের মধ্য দিয়ে, গ্যাসীয় পদার্থ আর কঠিন তরল গ্যাসীয় সবার মধ্য দিয়ে। এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ, অন্য কালার দিয়ে একটা লিখে দেওয়া হয়েছে, একটু লাল কালার দিয়ে। শুধুমাত্র কঠিন পদার্থের ভেতর দিয়ে পরিবহন হয়। আর যদি তরল হতো তাহলে তরল পদার্থের ভেতর দিয়ে কি হবে, পরিচলন পদ্ধতিতে তাপ প্রবাহিত হবে। 2 নম্বরে ছিল খারিফ ফসলের একটা উদাহরণ, গম, ভুট্টা, ছোলা, সর্ষে। এখানে উত্তর হচ্ছে ভুট্টা। 3 নম্বরে দেখো সীসা এবং টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের সমান, বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম, বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে বেশি, নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এখানে অ্যান্সারটা ডি। তারপরে 4 নম্বরে রয়েছে প্রদত্ত কোন কথাটি ঠিক নয়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না, এটাই ঠিক হবে। অনুঘটকের এটাই হচ্ছে সাধারণ ধর্ম। এমন কোনো সার্বজনীন অনুঘটক হয় না যা সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতে পারে, মানে একটা অনুঘটক সব বিক্রিয়ার বেগ বাড়াবে, এটা সম্ভব না। কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না, পরীক্ষা করে বার করতে হয়। আর কঠিন অনুঘটককে গুঁড়ো করে ফেললে তার ক্ষেত্রফল বেড়ে যায়, বেশি সংখ্যক অণু বা আয়ন পরমাণু বিক্রিয়ায় করার সুযোগ পায়। এখানে প্রথম প্রশ্নটা উত্তর, প্রথম যে অপশানটা থাকছে সেইটা সঠিক হবে, কারণ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অনুঘটক সেই বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে কিংবা আবার কমায়ও, তখন তাকে ঋণাত্মক অনুঘটক বলা হয়, আর বাড়ালটাকে বলা হয় ধনাত্মক অনুঘটক। কিন্তু রাসায়নিকভাবে এরা অংশগ্রহণ করে না, তার ওই অপশানটাই হচ্ছে এখানে সঠিক। 5 নম্বরে রয়েছে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য এটা বজায় রাখে বজ্রপাত। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ঝড়, ভূমিকম্প, অগ্নুৎপাত রয়েছে বাকি 3টি অপশান। আর 6 নম্বর রয়েছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। ক হচ্ছে চিনি, NaCl, KOH এবং MgSO4। এখানে অ্যান্সার হচ্ছে চিনি। 2 এর দাগে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। এখানে দেখো অঙ্কটা করে দেওয়া হয়েছে। আমরা জানি Q = mkt, অর্থাৎ এখানে যদি আমাদের টি বা তাপমাত্রা বাড়ানো, এখানে যেটা টি, এই যে পরিবর্তন যেটা তাপমাত্রার, এটা হচ্ছে টি দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে। টিকে আমরা কি বলবো, Q/mk। এবারে আমরা এই টিটা তো দেখে নিলাম, গৃহীত কিউ পরে হচ্ছে গৃহীত তাপ, আর এম ভর,
কে হচ্ছে আপেক্ষিক তাপ। এবারে মানগুলো বসিয়ে যাও। 100 ক্যালোরি তাপ যোগ করতে বলেছে, তার মানে কিউর মান 100, এম হচ্ছে এখানে 5 গ্রাম, আর কে এখানে জল যেহেতু তার আপেক্ষিক তাপ 1 ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর টির মানটা আমাকে বার করতে হবে। বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? আমন ধানের চাষের জন্য এঁটেল মাটি, দেখো কাদা মাটি বা এঁটেল মাটি এই চাষের জন্য সবচেয়ে উপযোগী। তারপর রয়েছে দেখো Fe প্লাস কপার, এখানে একটা বিক্রিয়া নিজে দিয়েছে, এখানে শুধু এখন ইলেকট্রন বাড়া কমার ব্যাপারটা দেখিয়েছে, দেখিয়ে বলছে জারক আর বিজারক উল্লেখ করতে বলেছে। আমরা জানি যে জারক তাকেই বলছে যে অপরকে জারিত করে, অর্থাৎ নিজে বিজারিত হবে অপরকে জারিত করবে, আর বিজারক হচ্ছে নিজে জারিত হবে অপরকে বিজারিত করবে। তাহলে এখানে দেখো আয়রনটা এখানে জারিত হয়েছে, তারপরে এখানে দেখো আয়রন এখানে ছিল Fe হয়ে গেল Fe2 প্লাস, তার মানে এখানে হচ্ছে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে, মানে যেন এটা জারণ প্রক্রিয়া, তার মানে এটা বিজারক। আর কপারটা থেকে দেখো এখানে ইলেকট্রন যোগ হয়েছে, যোগ হয়ে দেখো কপার 2 প্লাস ছিল, দেখো এখানে ইলেকট্রন যোগ হওয়ার জন্য এটা আবার কপারে রূপান্তরিত হয়ে গেছে, এখানে কপার যে আয়ন ছিল এটা কিন্তু কপার হয়ে গেল, তার মানে এটা বিজারিত হলো, তার মানে এটা জারক পদার্থ। কোনো কম দামি ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড বা অ্যানোড রূপে কী কী নিতে হবে? কোনো কম দামি ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে সেখানে অ্যানোড রূপে সোনা আর ক্যাথোড রূপে যে কম দামি যে ধাতু সেটা ব্যবহার করতে হবে। কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো? ব্যাটারি বা ড্রাই সেলের দুই প্রান্তে দুটি তড়িৎবাহী তার স্পর্শ করলে তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়, এবং 2 নম্বর বাড়িতে সুইচ চাপতে গেলে হালকা তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়। এই দুটো ক্ষেত্রে দেখা যায় হালকা তড়িৎ স্ফুলিঙ্গ আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই। 3 নম্বর দেখো একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও। স্টিমের লিন তাপ 537 ক্যালোরি বাই গ্রাম বলতে কি বোঝায়? স্টিমের লিন তাপ 537 ক্যালোরি বাই গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম স্টিমে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। 3টি বা 4টি বাক্যের উত্তর সেখানে রয়েছে। দেখো কিভাবে কৃত্রিম পদ্ধতি ডিম পোনা তৈরি করা হয়। কৃত্রিম পদ্ধতিতে একটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়, আর সুস্থ মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এটা তোমাদের বইতে রয়েছে, ছবিও রয়েছে, দেখবে। পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম পাড়ে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, আর শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তৈরি হয় ডিম পোনা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, 2টি একই রকম টেস্ট টিউবের একটিতে খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো, অন্যটিতে সমপরিমাণ খাবার সোডা ও টাটারিক অ্যাসিড নিয়ে তাতে কেরোসিন তেল দেওয়া হলো। 2টি ক্ষেত্রে তোমার পর্যবেক্ষণের কি পার্থক্য দেখা যাবে এবং কেন? টেস্ট টিউবের একটিতে খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলে দ্রুত বুদবুদ বেরোতে থাকে, আর 2 নম্বর বলছে টেস্ট টিউবের অন্যটিতে যদি সমপরিমাণ খাবার সোডা ও টাটারিক অ্যাসিড নিয়ে কেরোসিন তেল দিয়ে দেওয়া হয় তাহলে বুদবুদ বেরোতে দেখা যাবে না, কারণ খাবার সোডা আয়নীয় যৌগ, কেরোসিন তারপিন তেলের মতো দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না। আবার টাটারিক অ্যাসিডকে বিক্রিয়া করতে হলে হাইড্রোজেন আয়ন দিতেই হবে, তাই কেরোসিন তারপিন তেলের মতো দ্রাবকে বিক্রিয়া শুরুই হবে না। এটা দেখো তোমাদের বই দেখো পেজ নাম্বার 93-তে রয়েছে, এখানে উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। 3 নম্বরে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লিখতে বলা হয়েছে, আর অ্যানোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লিখতে বলা হয়েছে। আর দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কোন কোন কণা? না, ক্যাথোডে ঘটা বিক্রিয়া দেখো এখানে দিয়ে দিতে হবে পেজ নাম্বার 114, যদি তোমরা খুলে পেলো সেখানে একদম এই প্রশ্নটা রয়েছে। ক্যাথোডে ঘটা বিক্রিয়া সোডিয়াম তার সঙ্গে ইলেকট্রন যোগ হয়ে সোডিয়াম ধাতু এটা বিজারিত হয়েছে, যেহেতু ইলেকট্রনটা এখানে যোগ হয়ে গেছে। আর অ্যানোডে দেখো এখানে ইলেকট্রনটা এখানে বেরিয়ে গেছে, এটা জারিত হয়েছে। আর তারপরে দেখো রয়েছে এখানে দ্রবণের মধ্যে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন কণা, এই 3টে বলছে। 3 নম্বর হচ্ছে দ্রবণের মধ্যে তড়িৎ পরিবহন করে কোন কোন কণা, তাহলে এখানে হচ্ছে অ্যানায়ন আর ক্যাটায়ন কণা। আর 2টো বিক্রিয়া আলাদা আলাদা করে দেখানো হয়েছে, আর এখানে
3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এইখানে দেওয়া রয়েছে, আর এটা তোমাদের পেজ নাম্বার 114-তে রয়েছে। একটি সাধারণ রোগে কি কি অবস্থায় মহামারীতে রূপান্তরিত হতে পারে? যখন একটি সাধারণ রোগের আবির্ভাব চক্রাকার হয়, অর্থাৎ সেটা নির্দিষ্ট দিন অন্তর হতে পারে, সপ্তাহ অন্তর হতে পারে, মাস অন্তর হতে পারে, কিংবা বছর অন্তর, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর ফিরে ফিরে আসে, কিংবা দীর্ঘ সময় ধরে কোনো রোগের ক্রমাগত বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়, তখন ওই সাধারণ রোগ মহামারীর আকার ধারণ করে। এটা হচ্ছে অ্যান্সার। এবং এই যে প্রশ্নটি ছিল আমাদের সেট নাম্বার 1, সেটার সমস্ত উত্তরটা আমরা এইভাবে করে দিলাম, তোমরা দেখে নিলে। আমরা এইভাবে আবার নতুন নতুন সেট করতে থাকবো, এবং সেই সঙ্গে নতুন নতুন ভিডিওতে নতুন নতুন বিষয়ের উপরে তোমাদের জন্য মডেল প্রশ্নপত্র নিয়ে আসবো, যাতে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিটা তোমরা ভালোভাবে সারতে পারো। তাই বলবো, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি নতুন হও আমাদের চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।